নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শুনছেন বিমল করের কিকিরার উপন্যাস ঘোড়া সাহেবের কুঠি। আগে কি হয়েছে সেটা একটু বলে নি। কিকিরা আর তারাপদ পুজোর মধ্যে কলকাতা ছেড়ে গেছে কালীপাহাড়ি নামক এক কয়লাখনি অঞ্চলে, কিকিরার ছোটবেলার বন্ধু ফকিরের বাড়িতে। ঘোড়া সাহেব নামক এক সাহেবের প্রাক্তন এবং পরিত্যক্ত কুঠি বাড়ি, যার অধিকার ফকিরবাবুর পরিবারের, তাই নিয়েই চলছে কিছু পারিবারিক অশান্তি ফকিরবাবু আর তার খুড়তুতো ভাইয়ের মধ্যে। কিন্তু এই কুঠি বাড়িকে কেন্দ্র করে ঘটেছে কিছু অলৌকিক ব্যাখ্যাতীত ঘটনা। ম্যাজিশিয়ান কিকিরা তারাপদকে নিয়ে এসেছেন এই অলৌকিকতার চট খুলতে, বন্ধুকে সাহায্য করতে। চন্দন কিছুদিন পরে তাদের সঙ্গে যোগদান করবে। শুনতে থাকুন বিমল করের উপন্যাস ঘোড়া সাহেবের কুঠি, আজ দ্বিতীয় পর্ব। চতুর্থ পরিচ্ছেদ। হাত মুখ ধুয়ে কিকিরা আর তারাপদ চা খেতে বসেছে। লোচন এসে বলল, কর্তাবাবু আসছেন। তারাপদর মনটাই বিগড়ে গিয়েছিল। সপ্তমী পুজোর সকালটা শুরু হয়েছিল ভালো, চমৎকার লাগছিল তারাপদর, চোখ জুড়িয়ে আসছিল, ঝরঝরে লাগছিল শরীর মন। হঠাৎ কোত্থেকে একটা বন্দুক ছোড়ার আওয়াজে সব নষ্ট হয়ে গেল। কে বন্দুক ছুড়ল, কেনই বা ছুড়ল, তাও বোঝা গেল না। কিকিরা বললেন, দেখো তারাপদ, বন্দুক যেই ছুড়ুক আমাদের লক্ষ্য করে ছোড়ে নেই। তা যদি ছুড়ত তবে আগেই ছুড়ত। জিপে করে যখন আসছিলাম, বাড়িতে পৌঁছানোর পর কেন আমাদের দিকে নজর দেবে? ওটা অন্য কিছু। ফকির আসুক, জানা যাবে। যুক্তিটা তারাপদও স্বীকার করল, মন কিন্তু বিগড়েই থাকল। ফকিরবাবুর খুড়তুতো ভাইরা কোথায় থাকেন? তারাপদ জিজ্ঞেস করল। ভাইরা মানে অমূল্যদের বাড়ি। সে বাড়ি এখান থেকে সিকি মাইলটাক হবে। এই যে বাড়ি দেখছো ফকিরদের, এই রকমই দেখতে, তবে বার একটু বেশি, আকার কিছু ছোট। আপনি তো ওদের চেনেন? মুখে চিনি একজনকে, ফকিরের খুড়তুতো ভাই অমূল্যকে। অমূল্যর ছেলে মেয়েদের চিনি না। মানুষ কেমন? সুবিধের নয় শুনেছি। বুদ্ধি খুব পেঁচালো, বুকের পাটা রয়েছে অমূল্যর। শুনেছি খুনটুন করিয়েছে, বেআইনি কাজকর্ম করে। তারাপদ এক কাপ চা শেষ করে আরও এক কাপ ঢালতে লাগল। এখানে সবই বোধ করি এলাহি কাণ্ড। 7-8 কাপ চা তৈরি করে একটা কাচের পটে করে দিয়ে গিয়েছে লোচন। বড় একটা কাচের প্লেটে এক রাশ মিষ্টি। চটির শব্দ পাওয়া গেল বাইরে। ফকির রায় ঘরে ঢুকলেন। তারাপদ তাকাল। কোনো সন্দেহ নেই, ফকির রায় সুপুরুষ, মাথায় বেশ লম্বা, 6 ফুট তো হবেই। গায়ের রং নিশ্চয়ই টকটকে লালই ছিল কোনো সময়। বয়সে এবং এই কয়লার দেশে সে রং জ্বলে এখন তামাটে দেখায়। কাটা কাটা চোখ মুখ, নাক লম্বা, গড়ন শক্ত, মাথার চুল কোঁকড়ানো। অবশ্য চুল বেশি নেই মাথায়, অল্প স্বল্প পেকেছে। ফকির একেবারে সাদামাটা পোশাকেই এসেছেন। পরনে দামি সাদা লুঙ্গি, গায়ে গেঞ্জি, হাতে সিগারেটের প্যাকেট আর লাইটার। গলা আর গেঞ্জির ফাঁকে পইতে দেখা যাচ্ছিল।
এই যে কিঙ্কর, তুমি তাহলে ঠিক সময় মতো এসে পড়েছ, ফকির বললেন। কিকিরা বললেন, আমি ভাবছিলাম তোমারই না ভুল হয়ে যায়। আলাপ করিয়ে দিই, এই হলো সেই তারাপদ। এর কথা তোমায় বলেছি, আমার সাকরেদ। আর এক সাকরেদ চাঁদু ডাক্তার, সে পুজোর পর আসবে। বলে কিকিরা তারাপদর দিকে তাকালেন। তারাপদ, ফকিরের পরিচয় তো তুমি শুনেছ, এবার চোখে দেখো। তারাপদ হাত তুলে নমস্কার জানালো। ফকিরও নমস্কার জানিয়ে কাছে এসে চেয়ার টেনে বসলেন। কিকিরা বললেন, নাও চা খাও, আজ তোমার সকাল সকাল ঘুম ভাঙলো নাকি? বাড়তি কাপ ছিল। কিকিরা চা ঢেলে দিলেন। ফকির বললেন, ঘুমোলাম কোথায় যে ভাঙবে, সারা রাত জেগে। সকালে চোখ লেগেছিল, তা তুমি আসবে তো একবার লোচনকে দেখতে বেরুলাম, ফিরে আর ঘুম এলো না, নানান চিন্তা। ফকির চায়ের কাপ তুলে নিলেন। তারাপদ ফকিরের মুখ দেখছিল। মনির রং বেশ কটা, চোখের পাতা মোটা, সারা মুখে ক্লান্তি আর অশান্তির ছাপ। অনিদ্রার জন্যে ফকিরের চোখ মুখ শুকনো দেখাচ্ছিল। কিকিরা বললেন, খানিকটা আগে বন্দুক ছোড়ার শব্দ হলো, ব্যাপারটা কি? ফকির একটু চুপ করে থেকে বললেন, বিশু ছড়েছে। কিকিরা যেন চমকে উঠলেন। সে কি, বিশু? বিশু বন্দুক পেল কোথায়? তার কিছু হয়নি তো? না, কিছু হয়নি। বন্দুকটা আমার, কদিন ধরে ঘরে রাখছি। কেমন একটা ভয় এসে গিয়েছে কিঙ্কর। কিসের ভয় তোমায় ঠিক বোঝাতে পারবো না। আমার শোবার ঘরে হাতের নাগালের মধ্যে রাখি বন্দুকটা। তা না হয় রাখো, কিন্তু বিশুর হাতে গুলি ভরা বন্দুক গেল কেমন করে? তাছাড়া তুমি নিজেই জানো, বন্দুক তো বড় কথা, একটা সামান্য ছুরি ওর হাতে পড়াও সাংঘাতিক ব্যাপার। ফকির অপরাধীর মতন মুখ করলেন। সবই জানি ভাই, তবু কেমন করে যে হলো, কেমন করে? আমার মনে হয় আমি যখন নিচে লোচনকে ডেকে দিতে এসেছিলাম, তখন বোধহয় বিশু আমার ঘরে ঢুকছিল। ও ঘুমোয়নি, হয়তো রাত্রিরে ঘুমোইছিল, ঘুম ভেঙে গিয়েছিল শেষ রাত্রে। ওকে তো ঘুমোবার ওষুধ খাওয়ানো হয়। খায়, তবে সব সময় যে সমান কাজ করবে ওষুধ, তা তো নয়। কিকিরা আর কোনো কথা বললেন না। বোধহয় ফকিরকে চা খাবার সময় দিলেন। ফকির চা খেতে খেতে একটা সিগারেট ধরালেন। অন্যমনস্ক, চিন্তিত। তারাপদর দিকে তাকালেন ফকির, ম্লান হাসলেন। আমি বেশ খানিকটা পারিবারিক গণ্ডগোলের মধ্যে আছি, কিঙ্করের কাছে শুনেছেন? মাথা হেলালো তারাপদ। হ্যাঁ, শুনেছি। আম, গুলির শব্দে বেশ ঘাবড়েই গিয়েছিলাম। ফকির সিগারেটের প্যাকেটটা তারাপদর দিকে ঠেলে দিলেন। ঘাবড়ে যাওয়ার মতনই ব্যাপার। বন্দুকে টোটা ভরা ছিল, বিশু একটা অঘটন ঘটাতে পারত। ঘটায়নি, এই আমার সৌভাগ্য। মা বাঁচিয়েছেন। ফকির হাত জোর করে কপালে ঠেকিয়ে বোধহয় দেবী দুর্গাকেই স্মরণ করলেন। তারাপদ বেশ খুঁটিয়ে লক্ষ্য করছিল ফকিরকে। শক্ত মানুষ নিশ্চয়, সংসারের আপদ বিপদে পোড় খাওয়া। তবু ফকিরকে কেমন ভীত, চিন্তিত দেখাচ্ছে। কিকিরা হঠাৎ বললেন, বিশু এমনিতে কেমন আছে? সেই রকমই, 19-20, ভালো মন্দ বোঝা যায় না, তবে আগের চেয়ে খারাপ নয়।
ডাক্তার আসছে? কাল আসেনি, পরশু এসে দেখে গিয়েছে। কে থাকছে ওর কাছাকাছি? ওর মতো থাকতো। গত পরশুদিন ভবানী এসেছে, ভবানীই থাকে এখন। ভবানীকে? আমার ভাগ্নে, বড়দির ছেলে। বিশুর চেয়ে বছর দুয়েকের বড়। দুজনের মেলামেশা বরাবরই। কিকিরা চুপ করে গেলেন, কিছু ভাবছিলেন। তারাপদ অনেকক্ষণ কথাবার্তা কিছু বলেনি। তার মনে হলো দু একটা কথা বলা দরকার ফকিরবাবুর সঙ্গে, নয়তো বড় খারাপ দেখাচ্ছে। তারাপদ বলল, "আম, বিশু বন্দুক ছুটতে পারে, এ, নাকি এমনি আন্দারাক্কা ছুঁড়ে ফেলেছে?" ফকির তাকালেন তারাপদর দিকে। পারে, আমার ছোট ছেলেও বন্দুক ছুটতে জানে। কথাটা এমনভাবে বললেন ফকির যে তারাপদর মনে হলো এবাড়ির ছেলেদের ওটা শিখে রাখতেই হয়। ও বাড়ির খবর কি? কিকিরা জিজ্ঞেস করলেন। অমূল্যদের কথা বলছো? কাল একবার এসেছিল। ওরাও আজকাল দুর্গাপুজো করে, বলতে এসেছিল। বিশুকে দেখতে চাইছিল, এড়িয়ে গিয়েছি। কিকিরা কপাল কুঁচকে চোখ ছোট করে ফকিরকে দেখছিলেন। দেখতে দেখতে বললেন, কিছু বলল? না, সরাসরি কিছু বলল না। তবে হাবে ভাবে বুঝিয়ে গেল বিশুকে কোথাও পাঠিয়ে দেওয়াই ভালো। তো তুমি কিছু বললে না? বলেছি, ঘুরিয়ে বলেছি। বিশুর যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে আমি তাকে ছেড়ে দেব না। আমার হাতে সে মরবে। ফকিরের কটা চোখ ঝকঝক করে উঠল প্রতিহিংসায়। কিকিরা তাড়াতাড়ি কথা ঘুরিয়ে নিলেন। না না না, এখন মাথা গরম করার সময় নয় ফকির। মাথা গরম করলে কিচ্ছু হবে না। ঠান্ডা মাথায় যা করার করতে হবে। আম, তাছাড়া তুমি ভাবছো কেন? অমূল্যদের হাতে যদি তেমন কোনো প্রমাণ থাকতো, তবে তারা থানা পুলিশ না করে বসে থাকতো নাকি এতদিন? সবই জানি ভাই। আমার বরাতের দোষ, নয়তো আর কি বলবো বলো? আমি নিজেই বুঝতে পারি না বিশু কেন কার পাল্লায় পড়ে ঘোড়া সাহেবের কুঠিতে গেল। কি দরকার ছিল তার ওখানে যাওয়ার? কিকিরা বললেন, ছেলে মানুষ, এত কি বুঝতে পেরেছিল? যাক, সে পরে ভাবা যাবে। এখন অন্য কটা কাজের কথা বলি, শোনো। বলো, তোমার কাছে তোমাদের সাত পুরুষের একটা বংশলতিকা গোছের কি আছে না? আম, আছে একটা। সাতও হতে পারে, দশও হতে পারে। সেটা একবার পাঠিয়ে দিতে পারো না? অনায়াসেই পারি। হ্যাঁ, তাহলে পাঠিয়ে দিও এবেলাতে। হ্যাঁ। আম, এবার আর একটা কথা বলো। তোমার বাবা কাকারা তিন ভাই ছিলেন তো? হ্যাঁ, তিন ভাই, দুই বোন। অমূল্যের বাবা তোমার মেজো কাকা। ছোট কাকা মারা গেছেন কবে তুমি জানো? জানি বই কি, বছর 12। হ্যাঁ, মোটামুটি তাই হবে। তুমি বলেছিলে এখানে মারা যাননি। না, ছোট কাকার শেষের দিকে সন্ন্যাসী সন্ন্যাসী ভাব হয়েছিল। বাড়ি ছেড়ে চলে যেত, কোথায় ঘুরে বেড়াতো কে জানে। কেউ বলতো শ্মশানে বসে সাধনা করে, কেউ বলতো পঞ্চকোট পাহাড়ের তলায় ধুনি জেলে বসে থাকে। আমরা সঠিক কিছু জানি না। ছোট কাকা মারা গিয়েছেন এটা কেমন করে জানলে? আম, একদিন এক গেরুয়া পরা সন্ন্যাসী এসে খবর দিয়েছিল।
কিভাবে মারা গিয়েছিলেন ছোট কাকা? সাপের কামড়ে। মৃতদেহ তোমরা কেউ দেখনি তো? আম, না, বরাকর নদীতে মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল। সেই কাকার কে কে আছে? কাকিমা বেঁচে আছেন, কাকার ছেলে মেয়ে নেই। কাকিমা এখানে থাকেন না, বহুকাল। বাপের বাড়ি কাশিতে, সেখানেই থাকেন। আমাদের সঙ্গে সম্পর্ক একেবারেই নেই। তা তুমি এইসব জিজ্ঞেস করছো কেন? সবই তো আগে শুনেছ। কিকিরা তারাপদর দিকে আঙুল তুলে দেখালেন। হ্যাঁ, তারাপদ শুনে রাখল। যাক, তুমি একবার তোমাদের ওই বংশের লিস্টিটা পাঠিয়ে দাও, ভালো করে একবার দেখব। ও আর শোনো, আজ বিকেলে আমি আর তারাপদ একবার ঘোড়া সাহেবের কুঠিতে যাব। তারাপদকে দেখিয়ে আনবো কুঠিটা। তুমি কিছু ভেবো না, আমরা সাবধানে যাব আসব। পঞ্চম পরিচ্ছেদ। ফকির রায়দের বাড়ি থেকে ঘোড়া সাহেবের কুঠি মাইল দুয়েকের পথ। মাঠঘাট ভেঙে গেলে সামান্য কম। ফকির চেয়েছিলেন কিকিরাদের সঙ্গে নকুল যাক জিপ নিয়ে। কিকিরা রাজি হননি। জিপের দরকার নেই, মাঠ ভেঙে হাঁটা পথে তাঁরা চলে যাবেন। জিপ সঙ্গে থাকলে 5 জনের চোখ পড়বে, হাঁটা পথে বেড়াতে বেরুলে কে আর নজর করবে। বিকেল ছোট হয়ে আসছে, আলো থাকতে থাকতেই কুঠিতে পৌঁছতে চান কিকিরা। পড়ন্ত বেলার রোদ নিস্তেজ হয়ে আসার আগেই তিনি বেরিয়ে পড়লেন তারাপদকে নিয়ে। রোদ সরাসরি মুখে লাগায় সামান্য অস্বস্তি হচ্ছিল তারাপদর, নয়তো এই হাঁটা পথ তার ভালোই লাগছিল। এখানকার মাঠের চেহারা খানিকটা আলাদা, অনবরত উঠছে আর নামছে, যেন ঢেউ খেলানো মাঠ। মাটির রং কোথাও কোথাও গেরুয়া রঙের হলেও বেশিরভাগটাই কালচে গোছের। পায়ে পায়ে পলাশ ছোপ আর আকন্দ। কিকিরা চিনিয়ে দিচ্ছিলেন, ওটা শিশু গাছ, ওকে বলে অর্জুন। কিকিরা যে এই অঞ্চলের অনেক কিছুই জানেন বেশ বোঝা যাচ্ছিল। এমনকি তিনি ঘোড়া সাহেবের কুঠি যাবার মেঠো রাস্তাও বেশ চেনেন। তারাপদ একবার ঠাট্টা করেই বলেছিল, হ্যাঁ হ্যাঁ কিকিরা স্যার, ঠিক রাস্তায় নিয়ে যাবেন তো? কিকিরা জবাব দিয়েছিলেন, চলো দেখবে, সব জায়গায় মার্কা করে এসেছি। কথাটা ঠিকই। কদিন আগেই কিকিরা ফকিরের বাড়িতে এসে 10-15 দিন থেকে গিয়েছেন। তখন লোচনকে নিয়ে বার তিনেক এই হাঁটা পথেই ঘোড়া সাহেবের কুঠিতে গিয়েছেন এসেছেন। অবশ্য কোথায় কি মার্কা করে এসেছেন তিনিই জানেন। মাঠ দিয়ে যেতে যেতেই সামান্য তফাতে কয়লা খনিও চোখে পড়ছিল। লোহার উঁচু উঁচু থাম, তার মাথায় বিশাল চাকা ঘুরছে, ডুলি উঠছে নামছে, কয়লার টব গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে কুলি মজুর। এক এক জায়গায় কয়লার পাহাড় জমে আছে, বাতাসে কেমন কয়লা কয়লা গন্ধ। বেশ খানিকটা রাস্তা এগিয়ে এসে গাছপালা ঝোপঝাড় পাওয়া গেল, ছায়াও ঘন। তারাপদ বলল, স্যার, একটু জল খেয়ে নি। আপনার বন্ধুর বাড়িতে যেভাবে খেয়েছি তাতে গলা পর্যন্ত বুজে আছে এখনো। তারাপদর কাঁধেই জলের বোতল ঝুলছিল। কিকিরাই নিতে বলেছিলেন। তারাপদ জল খেল, কিকিরাও জল খেয়ে নিলেন। ঢিলে ঢালা পোশাক তাঁর, হাতে একটা সরু ছড়ি, হাতলটা ছাতার হাতলের মতো বাঁকানো, ঘন খয়েরি রং ছড়িটার, বোঝাই যায় না ওটা লোহার। জল খেয়ে তারাপদ একটা সিগারেট ধরালো, আবার হাঁটতে লাগলো দুজনেই। হাঁটতে হাঁটতে কিকিরা বললেন, তোমায় একটা কথা জিজ্ঞেস করি তারাপদ।
ফকিরদের যে বংশ তালিকা দেখলে তা থেকে কিছু আন্দাজ করতে পারো? তারাপদ বলল, সত্যি কথা বলতে কি কিকিরা, ওই টেবিল কিংবা বলুন চার্ট, এর ছেলে অমুক, তার ছেলে তমুক, এসব আমার মাথায় ঢোকে না। একরাশ নাম দেখলাম এই মাত্র। তা ঠিক, নাম থেকে কি আর বোঝা যায়? বলে সামান্য চুপ করে থেকে কিকিরা আবার বললেন, আচ্ছা, ফকিরের ছোট কাকা সম্পর্কে তোমার কি মনে হয়? ছোট কাকা মানে ওই সেই সন্ন্যাসী? তিনি তো মারা গিয়েছেন। হ্যাঁ, কিন্তু কেউ চোখে দেখেনি, লোকের মুখের খবর থেকে জেনেছে ফকিররা। তারাপদ বেশ অবাক হয়ে কিকিরার মুখের দিকে তাকালো। আপনার কথা আমি বুঝলাম না। আপনার কি মনে হয় ছোট কাকা মারা যায়নি? তা আমি বলছি না, হয়তো গিয়েছেন, আবার ধরো নাও যেতে পারেন। মানে? মানেটা তো এখন বোঝা যাচ্ছে না। তাছাড়া আরও একটা ব্যাপারে আমার খটকা লাগছে। ফকিরের ঠাকুরদাদা দুই ভাই। বড় হলেন ফকিরের ঠাকুরদা, ছোট জনের একটি ছেলের নাম দেখতে পেলাম ওই লিস্টটিতে, কিন্তু তারপর আর কোনো নাম নেই। অর্থাৎ ফকিরের ছোট ঠাকুরদার বংশের একজনকে পাচ্ছি। অন্যরা কোথায়? কেউ কি ছিল না? তারাপদ এত জটিল ব্যাপার বুঝল না। বলল, আপনার সন্দেহ আমি বুঝতে পারছি না। কিকিরা হাঁটতে হাঁটতে বললেন, বিষয় সম্পত্তি ধন দৌলত নিয়ে বড় বড় রাজরাজরাদের মধ্যে যত না গণ্ডগোল বাঁধে, এইসব ছোটোখাটো রাজা টাইপের লোকের মধ্যে তার চেয়ে ঢের বেশি গোলমাল। উটকো বড় লোকদের মধ্যে আকচার। তাছাড়া এই সব এলাকায় পারিবারিক ঝগড়াঝাটি, খুনোখুনি, মামলা মকদ্দমা খুব বেশি। আমার মনে হচ্ছে ফকিরদের ফ্যামিলিতে আরও কিছু রহস্য আছে। সে তো আপনারই জানবার কথা। ফকিরবাবু আপনার বন্ধু। বন্ধুরাও সব সময় সব কথা বলে না। যেমন আজ ফকির বলল তার ছেলে বিশু ছুঁড়েছিল। আমার কিন্তু কথাটা বিশ্বাস হচ্ছে না। তারাপদ কোনো কথা বলল না, বরং কিকিরার মাথায় কেমন করে এত চিন্তা আসে ভেবে অবাক হচ্ছিল। আর কিছুক্ষণ হেঁটে আসার পর কিকিরা তার ছড়ি তুলে দূরে কিছু দেখালেন। বললেন, ওই যে দেখো, দেখতে পাচ্ছ? ওইটাই ঘোড়া সাহেবের কুঠি। তারাপদ দূরে তাকালো। গাছপালার জঙ্গলের মতন খানিকটা জায়গা, ঘরবাড়ি কিছুই চোখে পড়ে না। তারাপদ বলল, ওই জঙ্গলটা আর একটু এগিয়ে গেলেই দেখতে পাবে। বেশি এগিয়ে যেতে হলো না। গাছপালার ফাঁক দিয়ে একটা বাড়ির সামান্য অংশ চোখে পড়ল। তারাপদ বলল, নদী কোথায়? আপনি বলেছিলেন বাড়ির পাশে নদী আছে। নদী নয়, নালা। এখানকার লোক নদী বলে, নুনিয়া নদী। এখান থেকে দেখতে পাবে না, বাড়ির কাছে গেলে পাবে। নুনিয়া ও পাশ দিয়েই চলে গিয়েছে। জল নেই, বর্ষাকালে থাকে, ভরেই থাকে।
এখন হাঁটু তক থাকতে পারে। চলো, দেখা যাবে। আপনি কদিন আগেই এসেছিলেন, তখন ছিল অল্প। কথা বলতে বলতে কুঠির দিকে এগিয়ে যাচ্ছিল তারাপদরা। সামান্য পরে একেবারে কাছাকাছি এসে গেল। ঘোড়া সাহেবের কুঠির কাছাকাছি এসে তারাপদ থমকে দাঁড়াল। কিকিরার কথা থেকে এতটা বোঝেনি সে। এখন বুঝতে পারছে। বিশাল বিশাল গাছপালায় ঘেরা একটা পরিত্যক্ত ভাঙা দুর্গর মতনই দেখতে। মনে হয় এককালে এখানে বোধহয় কোনো রাজা টাজা দুর্গ বানিয়ে থাকত। কিকিরা বললেন, এদিক দিয়ে এসো, পিছন দিক দিয়ে যাব। কেন, সামনে কেউ থাকে? সাবধানের মার নেই। তাছাড়া সামনে দিয়ে ঢুকতে পারবো না। সদর ফটকটা কাঁটা তার দিয়ে জড়িয়ে রেখেছে। আসা যাওয়ার পথ বন্ধ। আগাছার পাঁচিল হয়ে গেছে ওখানটায়। তারাপদ কিকিরার কথা মতন তাঁর পেছনে পেছনে এগুতে লাগল। নালার মতন নদীটাও চোখে পড়ল এবার। বাড়ি আর পাথর, মাঝ মধ্যিখানে গোড়ালি ডোবা জল। চারদিক ফাঁকা মাঠ আর মাঠ, একেবারে ন্যাড়া মাঠই বলা যায়, গাছপালা নামমাত্র। এবড়ো খেবড়ো জমি, কাঁটা ঝোপ। বনতুলসীর ভেতর দিয়ে এগোতে এগোতে তারাপদ বুঝল কিকিরা একটা ঢোকার রাস্তা আগেই বেছে রেখে গিয়েছেন। অবশ্য না বেছে রাখলেও চলত, কেননা কুঠি বাড়ির চারদিকে যে মানুষ সমান উঁচু পাঁচিল, তার অনেক জায়গায় ভেঙে গিয়েছে। ভেতরের গাছপালার শেকড় পাঁচিল ফাটিয়ে দিয়েছে। তাছাড়া ওই আম জাম জারুলের ডালপালা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে সামান্য চেষ্টা করলেই পাঁচিলের বাইরে হাত পাওয়া যায়। রোদের তাত আর নেই, আলোও মরে এসেছে। চারদিক থেকে গাছপালার জংলা গন্ধ ছড়াচ্ছিল। বনতুলসীর গন্ধও বেশ ভারী। অজস্র নয়নতারা ফুটে আছে। কাঁটা ঝোপে নানা রঙের ছোট ছোট ফুল। অনেকটা হেঁটে এসে কিকিরা বললেন, এসো, ওই ফাটলটার মধ্যে দিয়ে ঢুকে যাব। পেছনে কোনো ফটক নেই? আছে, গোটা দুয়েক আছে, ছোট ছোট। সেদিকটা এত অপরিষ্কার নয়, তবু ওখান দিয়ে ঢুকবো না। কেন বলুন তো? বাড়ির চেহারা দেখে মনে হচ্ছে এখানে কেউ ভুলেও পা দেয় না। এক যদি ভূতটুত থাকে তো তো আলাদা কথা। তারাপদ ঠাট্টা করেই বলল শেষের কথাগুলো। কিকিরা বললেন, ভূতের কাছে সাহস দেখানো ভালো, কিন্তু অদ্ভুতের কাছে নয়। এখানে যদি অদ্ভুত কিছু দেখো, এসো, সাবধানে আসবে। ভাঙা পাঁচিলের গায়ে আতা ঝোপ, কোনো রকমে শরীরটাকে গলানো যায়। কিকিরা রোগা মানুষ, দিব্যি গলে গেলেন। তারাপদ কিকিরার মতন করে সাবধানে ভেতরে মাথা গলিয়ে দিল। পাঁচিলের এপারে গাছ, লতাপাতার জঙ্গল। দু চার পা এগুতেই বড় বড় গাছের সারি, কতকালের পুরনো। ডালপালায় ছায়া করে রেখেছে নিচেটা। খানিক পরে সূর্য ডুবে গেলে হয়তো অন্ধকার হয়ে যাবে। কিকিরার পাশে পাশে আসছিল তারাপদ। গাছপালা পেরিয়ে আসতেই ঘোড়া সাহেবের কুঠির মুখোমুখি হল। না, তারাপদ কল্পনাই করতে পারেনি এই কুঠি এত বড়। শুরু আর শেষ চোখে যেন ধরাই যায় না। বিশাল বাড়ি। গড়নটা কলকাতার পুরনো সাহেব বাড়ির মতন, অন্তত পাশ থেকে সেই রকমই দেখাচ্ছে। পাথরের বাড়ি। রোদে বৃষ্টিতে পড়ে থাকতে থাকতে পাথরের গায়ে শ্যাওলা ধরে ধরে কালচে রং হয়ে গিয়েছে।
বিশাল বিশাল জানলা, জানলার মাথাগুলো বাঁকানো, খড়খড়ি করা পাল্লা, কোনোটা বন্ধ, কোনোটা ভেঙে জানলার গায়ে ঝুলছে। ভেতরের শার্সিও ভাঙাচোরা। বাড়ির গা বেয়ে বাঁধানো নালা ছিল চারপাশে জল যাবার জন্যে। আবর্জনায় ভর্তি হয়ে সেখানে আগাছা জন্মেছে নানা রকমের। বাড়িটা দোতলা হলেও অনেক অনেক উঁচু দেখাচ্ছিল। সেকালের বাড়ি, তার ওপর সাহেব বাড়ি, উঁচু উঁচু ছাদ, দোতলাই বোধহয় সাধারণ বাড়ির চারতলার কাছাকাছি। তারাপদ বলল, কত উঁচু হবে ওই ছাদ পর্যন্ত? তা বলতে পারবো না। আগেকার দিনে বাংলো বাড়ির ঘরও যত বড় হতো, মাথার ছাদও তত উঁচু হতো। এতে ঘর ঠান্ডা থাকে, বাতাস চলাচল ভালো হয়। আসলে এইটাই ছিল তখনকার ধরন। কলকাতার বনেদি পুরনো বাড়িতেও এইরকম ব্যবস্থা। আচ্ছা, আপনি তেতলা থেকে লাফ মারার কথা বলছিলেন না? তো তেতলা কোথায়? এ বাড়ির দোতলার ছাদ কম করেও সাধারণ বাড়ির তেতলা হবে, তাই নয়? আমি কতটা উঁচু থেকে লাফ মারা হয়েছিল সেটা বোঝাতে চেয়েছিলাম। ধরো ৩৫ থেকে ৪০ ফুটের কাছাকাছি হবে ছাদটা। তারাপদ অত বুঝল না। কিকিরা ধীরে ধীরে বাড়ির সামনের দিকে এগুতে লাগলেন। একসময় বাংলো ঘিরে রাস্তা ছিল। সেই রাস্তা এখন ঘাস আর বুনো লতায় ভর্তি, ফাটল ধরেছে, এবড়ো খেবড়ো হয়ে আছে। একটু সাবধানে, কিকিরা বললেন। সাপ খোপ আছে কিন্তু। তারাপদ সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল। সাপের নামে গা শিরশির করে উঠেছিল। বলল, আপনি কি আমাকে সাপের মুখে ফেললেন? কিকিরা হাসলেন। কলকাতার ছেলে তোমরা সাপের নামেই চমকে ওঠো। না, তোমায় সাপের মুখে ফেলবো না, আমি নজর রাখছি। তারাপদ ভয় ভয়ে বলল, বিষাক্ত সাপ রয়েছে? থাকলে বিষাক্ত থাকবে। কিকিরা মজার গলায় বললেন, কেউটে, গোখরো। তারাপদ দাঁড়িয়ে পড়ল, বলল, তাহলে আর এগিয়ে দরকার নেই, ফিরে চলুন। বিকেল শেষ হয়ে আসছে, এক্ষুনি ঝপ করে অন্ধকার হয়ে যাবে। সাপের মুখে পড়ার চেয়ে ফিরে যাওয়াই ভালো। কিকিরা বললেন, তা ঠিক, অন্ধকারে বাড়ির চারপাশে ঘোরাঘুরি করা ভালো না, বিপদ হতে পারে। বাড়িটা তোমাকে চোখের দেখা দেখাবার জন্যে এনেছিলাম। কেমন দেখছো? পুরনো সাহেবী কেল্লার মতন। কিকিরা তাঁর ঢিলে ঢালা পোশাকের ভেতর থেকে বাইনাকুলার বের করে তারাপদকে দিলেন। বললেন, এটা চোখে দিয়ে দেখো। তারাপদ দূরবীন চোখে লাগিয়ে দেখতে লাগলো বাড়িটা। সেকেলে কোনো বিশাল ইমারতের মতনই দেখাচ্ছিল। দেওয়ালের গায়ে গাছ পর্যন্ত গজিয়ে গিয়েছে। কত ঘর আছে জানো এই বাড়িটায়? কিকিরা বললেন, মোটামুটি ২০-২৫টা। বাড়িটার সামনের দিকে ছিল ঘোড়া সাহেবের অফিস, পেছনে থাকতো খানসামা, বাবুর্চি, আয়া। আস্তাবল ছিল আলাদা, ঘোড়া থাকতো। সাহেব থাকতো ওপরে, বুড়ো বুড়ি। মেয়ে থাকতো দার্জিলিংয়ে, ছেলে বিলেতে। তারাপদ লক্ষ্য করেছিল বিকেল পড়ে যাবার পর খুব তাড়াতাড়ি ছায়া ঘন হয়ে আসছে। হয়তো আর আধ ঘন্টার মধ্যে অন্ধকার নেমে যাবে। তার অশান্তি হচ্ছিল, ভয় করছিল। এত গাছপালা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকতে তার সাহস হচ্ছিল না। বাড়িটাও ভীষণ ভুতুড়ে দেখাচ্ছিল। দূরবীন নামিয়ে নিল তারাপদ। কিকিরা আবার এগুচ্ছেন দেখে তারাপদ বলল, আবার কোথায় যাচ্ছেন? চলো, সামনেরটা একবার দেখে আসবে। না না, অন্ধকার হয়ে যাবে। হবে না, এসো, আমার সঙ্গে টর্চ আছে।
আপনি স্যার বেশি বেশি সাহস দেখাচ্ছেন। অন্ধকার হয়ে গেলে এই ঝোপঝাড় জঙ্গলের মধ্যে দিয়ে যাব কেমন করে? চলে যেতে পারবো, এসো এসো, দাঁড়িয়ে থেকো না। অনিচ্ছা সত্ত্বেও তারাপদ পা বাড়ালো। তার ভালো লাগছিল না। খানিকটা এগিয়ে তারাপদ থমকে দাঁড়িয়ে পড়ল। কিকিরাও দাঁড়ালেন। এই কিসের শব্দ? তারাপদ বলল। বাড়ির ভেতর থেকে আসছে। কান পেতে থাকলেন কিকিরা। শব্দটা দূরে মেঘ ডাকার মতন লাগছিল অনেকটা। বাড়ল, তারপর থেমে গেল হঠাৎ। তারাপদর গলা শুকিয়ে গিয়েছিল। কিকিরার দিকে তাকিয়ে থাকলো বড় বড় চোখ করে। কিকিরা যেন কিছু ভাবছিলেন। বললেন, না, ফিরেই চলো। শব্দটা কিসের বুঝতে পারছি না। মনে হলো কোনো ভারী জিনিস কেউ সিঁড়ি দিয়ে গড়িয়ে দিয়েছে। কাঠের সিঁড়ি। শব্দ হচ্ছিল। বাড়িতে কেউ আছে তাহলে? থাকাই সম্ভব। যে আছে সে হয়তো আমাদের দেখতে পেয়েছে, বোধহয় ভয় দেখালো। কিকিরা তারাপদকে টেনে নিয়ে ফিরতে লাগলেন। ষষ্ঠ পরিচ্ছেদ। অষ্টমী পুজোর দিন সকাল থেকেই মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আরো ঘন হয়ে এলো। বৃষ্টি যেন মেঘের নিচে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ঝাঁপিয়ে পড়বে। ওরই মধ্যে ফকির রায়দের ঠাকুর দালানে পুজো চলছিল। ঢাক বাজছে, ফকিরদের বুড়ো পুরোহিত পুজোয় বসেছেন। অন্দরমহলের লোকজন বাইরে, ঠাকুর দালানে গ্রামের অনেকেই এসেছে পুজোতে। কলকাতার 12 বাড়ি পুজো নয়, গ্রামের বাড়ির পুজো। তারাপদ একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ পুজো দেখল। ভালোই লাগছিল তার। শহুরে জাঁকজমক নেই, অথচ কিসের যেন এক সাদামাটা সৌন্দর্য রয়েছে। শেষ পর্যন্ত তারাপদ ঠাকুর দালান ছেড়ে চলে এলো। ঘরে গেল না, কাছাকাছি খানিকক্ষণ ঘোরাঘুরি করার জন্য বেরিয়ে পড়ল। বৃষ্টি আসতে পারে, এলেও ক্ষতি নেই, কাছাকাছি থাকবে তারাপদ। ফকির রায়দের বাড়ির শখানেক গজের মধ্যেই গ্রাম। বোধহয় গ্রামের শুরু, কেননা যত পূব দিকে যাওয়া যায় ততই ঘরবাড়ি বেশি করে চোখে পড়ে। পাকা বাড়ি, কাঁচা বাড়ি, দুরকম বাড়ি রয়েছে। চোখে দেখলে মনে হয় নিতান্ত ছোট গ্রাম নয়। 30-40 ঘর লোকের বসবাস তো নিশ্চয়। কোথাও আকন্দ গাছের বেড়া, কোথাও কাঁটা গাছের। বাঁশের খুঁটি আর কাঁটা তার দিয়েও কেউ কেউ বেড়া বেঁধেছে। নানা ধরনের গাছপালা, শিউলি, করবি, জবা, কোথাও লাউ কিংবা কুমড়োর মাচা। পুজো বলেই বাড়ির সামনে দাওয়ানি কোনো। গ্রামের মুদির দোকানের বেঞ্চিতে বসে আছে কেউ কেউ। ময়রা দোকানে ফুলুরি ভাজা চলছে। একরাশ ছেলে মেয়ে দাঁড়িয়ে। তারাপদ যেন মজা পাচ্ছিল। ফুলুরি খাবার স্বাদ হলেও সে এগুলো না। সময় বুঝে এক বেলুনওয়ালাও হাজির হয়েছে। কাঁধে কাগজের খেলনা, কাঁধের ঝুলিতে বেলুন, এক হাতে সাইকেলের পাম্প, মুখে এক বিচিত্র হুইসেল। মাঝে মাঝে হুইসেল বাজাচ্ছে। এগিয়ে আসতেই তারাপদ পুকুর দেখতে পেল। খুব বড় না, পুকুরের চারদিকে কিছু গাছপালা। জনাদুই লোক পুকুরের পাশে সবজি খেতে কাজ করছে। আরও সামান্য এগুতেই পেছন থেকে যেন কে ডাকল। দাঁড়ালো তারাপদ, তাকালো। বাউল বৈরাগী গোছের কে একজন এগিয়ে আসছে। বোধহয় গাছপালার আড়ালে ছিল, চোখে পড়েনি। কাছে এসে লোকটি তারাপদকে দেখল সামান্য, তারপর হাত জোর করে নমস্কার করল। বাবু নতুন বটে, চিনতে লারছি। তারাপদ লোকটাকে নজর করতে লাগলো। বয়স হয়েছে, এক মাথা বাবরি চুল, জট পড়েছে যেন। মুখে দাড়ি অর্ধেক সাদা হয়ে গেছে। গায়ে একটা আলখাল্লা ধরনের জামা, হয়তো কোনো কালে
কালো জামাটার রং গেরুয়া ছিল, এখন মাটির মতন রং ধরেছে। পায়ে ছেঁড়া ফাটা চটি। লোকটা মাথায় লম্বা, তবে রোগা। মুখের আদলও লম্বা। সাদা মাটা নিরীহ মুখেই তাকিয়েছিল লোকটা। তারাপদ বলল, হ্যাঁ, আমি নতুন। কোথা থেকে আসছেন বটে? কলকাতা। কে আছেন হেথায়? লিজের লোক? ওই ফকিরবাবুর বাড়িতে উঠেছি। তুমি এখানে থাকো? আজ্ঞা না, আমার গাঁ দামরা। চতুর্দিকে ঘুরি ফিরি। বাবু ঘুরতে এসেছেন? হ্যাঁ, বেড়াতে। একা বটে? না। মাথা নাড়ল তারাপদ। সঙ্গে লোক আছে। বলেই তারাপদ হঠাৎ কেমন সাবধান হয়ে গেল। সন্দেহের চোখে লোকটাকে দেখল। তোমার নাম কি? লোকটা আচমকা কেমন থতমত খেয়ে গেল। মুখে একই রকম হাসি, সামান্য যেন শুকনো দেখালো হাসিটা। তারপর বলল, আমাদের নির্দিষ্ট ডাক নাই বাবু, যে যেমন ডাকে। কেউ হাঁকে খেপা, কেউ ডাকে বরেগি। আমার নাম শশীপদ পঙ্খী। তারাপদ হাসির মুখ করল। বাহ, বেশ নাম। আরও দু একটা মামুলি কথার পর তারাপদ আকাশের দিকে তাকালো, বলল, ও বৃষ্টি আসবে, আমি চলি। শশীপদ দাঁড়িয়ে থাকল। তারাপদ ফিরতে লাগল। অনেকটা এগিয়ে এসে পেছন ফিরে তাকালো একবার। দেখল শশীপদ পুকুরের দিকে চলে যাচ্ছে। তারাপদ খুব সময় বাড়ি পৌঁছে গিয়েছিল। বৃষ্টি নেমে গিয়েছে। দু চার ফোঁটা জল গায়ে মাথায় মেখে তারাপদ কিকিরার ঘরে গিয়ে হাজির। কিকিরা জানলার কাছে চেয়ার টেনে বসে আছেন। সামান্য তফাতে টেবিলের ওপর একটা বন্দুক পড়ে আছে। তারাপদ বেশ অবাক হল। বন্দুক কেন ঘরে? কার বন্দুক? ঘরে বন্দুক কেন কিকিরা? তারাপদ বলল। কিকিরা খুবই অন্যমনস্ক, কিছু ভাবছেন। আজ সকালেও তারাপদ কিকিরাকে অন্যমনস্ক দেখেছে। তাকালেন কিকিরা। বেড়ানো হলো? হ্যাঁ, তা হয়েছে, কিন্তু বন্দুক সামনে রেখে বসে আছেন কেন? দেখছিলাম। বসো। জলের ছাট এদিকের জানলায় আসছে না। বাইরের কালচে রং আরও ঘন হয়ে বৃষ্টি বেশ জোরেই নেমেছে। তারাপদ একটা চেয়ার টেনে নিয়ে বসল। বলল, ও ফকিরবাবুর বন্দুক? মাথা নাড়লেন কিকিরা। না, আমার। আপনার বন্দুক? আপনার বন্দুক হলো কবে? তারাপদ বিশ্বাস করতে পারছিল না। আবার একবার বন্দুকটার দিকে তাকালো। কিকিরা বললেন, ওটা আমারই বন্দুক। ম্যাজিক বন্দুক বলতে পারো। ম্যাজিক দেখাবার সময় দরকার হতো। বাইরে থেকে কিছু বুঝবে না, ভেতরে তেমন কিছু নেই। তারাপদ নিঃশ্বাস ফেলল। সত্যি বন্দুক তাহলে নয়। ওটা আপনি আনলেন কেমন করে? সঙ্গে তো দেখিনি। ট্রাঙ্কে ছিল। খোলা যায় পার্টসগুলো? সত্যি কিকিরা, আপনি মিস্টিরিয়াস। তারাপদ হেসে ফেলল। কালো ট্রাঙ্কটায় কি ম্যাজিকের জিনিস ভরে এনেছেন? কিছু কিছু এনেছি। দাও, একটা ধোঁয়া দাও। তারাপদ সিগারেটের প্যাকেট দেশলাই দিল কিকিরাকে। দুজনেই সিগারেট ধরালো। তারাপদ বলল, এবার আপনাকে আমি একটা সারপ্রাইজ দেব। খানিকটা আগে একজনের সঙ্গে আলাপ হলো।
নাম শশীপদ পঙ্খী, বলল বৈরাগী। তাকালেন কিকিরা। এই গ্রামের লোক? না, ঠিকই গ্রামের নয় বলল। বলে তারাপদ শশীপদর সঙ্গে দেখা হবার ঘটনাটা পুরো বলল। কিকিরা কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, লোচনকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে ওই নামে আশেপাশের গ্রামে কেউ থাকে কিনা। তাছাড়া এই গ্রামে আসা যাওয়া করলে লোক নিশ্চয়ই তাকে চিনবে। ডাকবো লোচনকে? এখন কি তাকে পাবে? শুনেছিলাম এই সময়টায় সন্ধি পুজো। ফকির তাই বলছিল। জানলার বাইরে আরো তোড়ে বৃষ্টি হচ্ছে, মেঘও ডাকছিল। বাইরের দিকে তাকিয়ে তারাপদ বলল, ও ফকিরবাবুর সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, খানিকটা আগে উঠে গেল। স্নান করে সন্ধি পুজো দেখতে যাবে। ইতস্তত করে তারাপদ আবার বলল, ওই কালকের কথা বলেছেন? বলেছি। ফকির বিশ্বাসই করল না ঘোড়া সাহেবের কুঠিতে কেউ থাকতে পারে। বলল, পুরনো বাড়ি, অনেক কিছুই ভেঙে চুরে পড়ে, হয়তো কিছু ভেঙে পড়েছিল। কোথাও কিছু নেই, ভেঙে পড়বে? হতে পারে। তা আমি ঠিক করলাম আগামীকাল সকালের দিকে আমরা আবার ঘোড়া সাহেবের কুঠিতে যাব। বলে মুহূর্তের জন্য থেমে আবার বললেন, এবার শুধু তুমি আর আমি নয়, সঙ্গে ফকির থাকবে। নকুলকেও সঙ্গে নেব। বিশুকে নিতে পারলে আরো ভালো হতো, কিন্তু তাকে নেবার উপায় নেই। বিশুকে কেন নেবেন? ঠিক কোথায়, কোন জায়গায় খুনের ব্যাপারটা ঘটেছিল সেটা তো জানা দরকার। কখনো শুনছি পূব দিকের ঘরে, কখনো শুনছি উত্তর দিকের ঘরের বড় জানলার কাছে। সঠিকভাবে তো বলতে পারছে না। হ্যাঁ, যে জানলার কাছেই হোক, তফাতটা কোথায়? তফাত? কিকিরা তারাপদর চোখের দিকে সরাসরি তাকিয়ে থেকে একটু যেন হাসির মুখ করলেন। তফাত অনেক, সে তুমি এখনো বুঝতে পারবে না। আপনি বুঝেছেন? না। মাথা নাড়লেন কিকিরা। বুঝিনি, বোঝার চেষ্টা করছি। তারাপদ চেয়ার ছেড়ে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। সিগারেটের টুকরোটা ফেলে দিল। বৃষ্টির তোর কমে এসেছে খানিকটা। শরৎকালের বৃষ্টির অনেকটা এই ধরন। কিকিরা বললেন, তোমার সঙ্গে খানিক পরামর্শ করা যাক। কাল থেকে আজ পর্যন্ত যা দেখলে, তাতে কিছু আন্দাজ করতে পারো? তারাপদ ভাবল সামান্য, মাথা নাড়ল। না, আমি কিছুই আন্দাজ করতে পারছি না। সমস্ত ব্যাপারটাই আমার কাছে অপরিষ্কার। যেমন? প্রথমত ধরুন, ঘোড়া সাহেবের কুঠি নিয়ে ফকিরবাবুদের মধ্যে রেষারেষি এত বেশি হবে কেন? অন্য 5টা সম্পত্তি যদি তারা ভাগাভাগি করে নিয়ে থাকতে পারেন, এটাও পারতেন। যদি ভাগাভাগিতে রাজি না থাকতেন, মামলা মোকদ্দমা করতেন, তারপর কোর্টের বিচারে যা হবার হতো। মামলা তো ওদের হাতের পাঁচ। কিকিরা বললেন, তুমি ঠিকই বলেছ। ফকিররা 5-7টা মামলা তো লড়েইছে, আর একটা বেশি হলে কোনো ক্ষতি হতো না। কিন্তু তারা লড়ছে না কেন? এর নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কারণটা কি? হ্যাঁ, সে তো আপনার বন্ধু ফকিরবাবু বলবে।
ফকির বলছে না, এড়িয়ে যাচ্ছে। ও যা বলছে তাতে মনে হয় নেহাতি রেষারেষির ব্যাপার। আমার কিন্তু তা মনে হয় না। আপনার কি মনে হয়? ঘোড়া সাহেবের কুঠির মধ্যে অন্য কোনো রহস্য আছে। সেটা যে কি রহস্য তা আমি তোমায় বলতে পারছি না। যদি কোনো রহস্য থাকবে, সেটা কি এতকাল পরে জানা গেল? কেকিরা বললেন, বোধ হয় তাই। তা বলে ভেবো না আমি বলছি ২-১০ দিনের মধ্যে জানা গিয়েছে। হয়তো আরো আগে গিয়েছে, তবে খুব বেশি দিন আগে নয়। তারাপদ কি মনে করে ঠাট্টার গলায় বলল, কোনো গুপ্তধনের খবর পাওয়া গিয়েছে নাকি? কিকিরা বললেন, হতে পারে। তারাপদ চুপ করে থাকল। সামান্য পরে কিকিরাই আবার বললেন, দ্বিতীয় ব্যাপারটা হলো ফকিরের ছেলে বিশু কেন ঘোড়া সাহেবের কুঠিতে গিয়েছিল? কেন গিয়েছিল তারাপদ জানে না, কিকিরাও নয়। ফকিরও বলেছেন তিনি জানেন না। সত্যি বলেছেন না মিথ্যে বলেছেন তিনিই জানেন। তারাপদ যা শুনেছে তা এই রকম। ঘোড়া সাহেবের কুঠির কাছাকাছি নুনিয়ার এক পাশে এক সাধু এসে আড্ডা গেড়েছিল। বিশাল এক বটগাছের তলায় বসে থাকত সাধু বাবা। ধুনিও জ্বালাতো না, গাঁজাও খেত না। শুধু একটা ত্রিশূল সাধু বাবার সামনে মাটিতে পোঁতা থাকত। সাধু বাবার সঙ্গী বলতে একটা জংলি কুকুর। সাধু বাবার খবর কিছুদিনের মধ্যে সর্বত্র রটে যাবার পর অনেকেই বাবাকে দেখতে যেত। অসুখ বিসুখের ওষুধ চাইত, ভাগ্যে কি আছে জানতে চাইত। সাধু বাবা কথাবার্তা বড় বলতো না, ওষুধ বিশুধও দিত না। তবে খেয়ালের মাথায় দু একজনকে গাছগাছড়ার কথা বলে দিয়েছে। বিশুর এক বন্ধু আছে কাছাকাছি এক কলিয়ারিতে, ম্যানেজারের ছেলে। সে বেচারির মা অসুখে খুব ভুগছিল। ছেলেটার বাবা সাধু বাবার কাছে গিয়েছিল দৈব কোনো ওষুধ চাইতে। বন্ধুর মুখ থেকে সাধু বাবার কথা শুনে বিশু সাধুর কাছে গিয়েছিল। সাধু বাবা বিশুকে পরের দিন একা দেখা করতে বলে। বিশু জিজ্ঞেস করেছিল কেন সে দেখা করবে। সাধু বাবা কথার কোনো স্পষ্ট জবাব দেয়নি, শুধু বলেছিল, তোর মঙ্গল হবে। পরের দিন যাব কি যাব না করে বিশু সাধু বাবার কাছে যায়। বাড়িতে কাউকে কিছু বলেনি। বিকেলের পর সাধু বাবা বিশুকে যেতে বলেছিল। বিশু সেই সময়ই যায়। বিকেল শেষ হয়ে আসার পর সাধু বাবা অন্য যে ২-৫ জনকে ছিল তাদের সরিয়ে দিয়ে বিশুকে নিয়ে ঘোড়া সাহেবের কুঠির মধ্যে ঢোকে। সঙ্গে অন্য কেউ ছিল না, শুধু কুকুরটা ছিল। কুঠির মধ্যে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করে শেষে সাধু বাবা তাকে দোতলার বড় একটা ঘরে নিয়ে যায়। সেই ঘরে বিশু আরও ২ জনকে দেখতে পায়। একজন চরণ মামা, মানে অমূল্যর শালা, অন্য একজন চরণের সঙ্গী। বিশু তাকে চেনে না। সাধু বাবার সঙ্গে চরণ মামার কথা কাটাকাটি বেঁধে যায়। কুকুরটা চেঁচাতে থাকে, আর হঠাৎ চরণ মামার সঙ্গী সাধু বাবার কুকুরটাকে বন্দুকের বাট দিয়ে মারে প্রচণ্ড জোরে। এত আচমকা ঘটনাটা ঘটে যায় যে বিশু প্রথমটায় ভয় পেয়ে পালাতে যাচ্ছিল। পালাতে গিয়ে তার সঙ্গে চরণের সঙ্গীর ধাক্কা লাগে। বন্দুক পড়ে যায় সঙ্গীর হাত থেকে। বিশু সেটা কুড়িয়ে নিতে যায়। বন্দুকটা সে তুলেই নিচ্ছিল, চরণ মামা তার হাত থেকে বন্দুক কেড়ে নেয়। তখনই সাধু বাবাকে গুলি করা হয়। সাধু বাবা জানলা দিয়ে লাফ মারছে বিশু দেখেছে। তারপর কি হয়েছে তার খেয়াল নেই।
শুধু সে যে পালাতে পেরেছিল এইটুকু তার মনে আছে। যা শুনেছে তারাপদ সেই ঘটনা থেকে স্পষ্ট করে কিছুই ধরা যায় না। তবু একবার ঘটনাটা ভেবে নিল। তারাপদ বলল, সাধু বাবা বোধ হয় বিশুকে কোনো গোপন খবর দিতে চাইছিল, দেখাতে চাইছিল কিছু। কিকিরা বললেন, হতে পারে, নাও হতে পারে। সেই খবর শোনার জন্যে বিশু গিয়েছিল, না এমনিই গিয়েছিল? মনে রেখো, বিশু ছেলে মানুষ। ছেলে মানুষের মনে নেহাতি একটা কৌতূহল থাকতে পারে। কিংবা ধরো, বিশু খানিকটা ভয়ও পেয়েছিল, সাধু বাবার কথা না শুনলে পাছে অমঙ্গল হয়। তো সেই সাধু বাবাই বা কোথায় গেল? সেটাও একটা রহস্য। রহস্য অনেক। কে এই সাধু বাবা? কোথায় গেল সে? কেন ওই কুঠি বাড়িতে চরণ গিয়েছিল? তার সঙ্গী বা কে? বন্দুক কেন ছিল চরণদের সঙ্গে? এতগুলো কেনর কোনো জবাবই পাচ্ছি না তারাপদ। তারাপদ বলল, আপনার একার পক্ষে কি এতগুলো কেনর জবাব খুঁজে পাওয়া সম্ভব কিকিরা? আমার তো মনে হয় ফকিরবাবুর উচিত ছিল পুলিশের কাছে যাওয়া। মাথা নাড়লেন কিকিরা। তাতে লাভ হতো না। কেন? সাধু বাবাই যেখানে বেপাত্তা, সেখানে বিশু কেমন করে প্রমাণ করত যে সাধু বাবা তাকে কুঠিতে ডেকে নিয়ে গিয়েছিল? তাছাড়া চরণ আর চরণের সঙ্গী কুঠিতে ছিল, এটাও তো সে প্রমাণ করতে পারত না, কেননা চরণরা অস্বীকার করত। ও, তাহলে চরণরাই বা কেমন করে বিশুকে ফাঁসাতে পারে? পারে না, পারছে না বলেই চুপ করে আছে। তবে ওরা একেবারে চুপ করে নেই। বাইরে চুপ, ভেতরে ভেতরে ফকিরকে অস্থির করে তুলেছে। তারাপদ চুপ করে থাকল। তার মাথায় কিছু আসছিল না। বৃষ্টি থামেনি, তোর অনেকটা কমে এসেছে। কালচে আলো অল্প পরিষ্কার হয়েছে। মাথার চুল ঘাঁটতে ঘাঁটতে কিকিরা বললেন, কাল আমরা ঘোড়া সাহেবের কুঠিতে যাব। তন্ন তন্ন করে সব দেখব। চরণরা মিছিমিছি কুঠিতে যাবে না। তারা কেন যেত? কি তাদের উদ্দেশ্য? আর ওই সাধু বাবাই বা কে? তারাপদ বলল, ওই চরণ নিশ্চয়ই অমূল্যর কথা মতন কাজ করত, তাই না? নিশ্চয়। তাছাড়া চরণ লোক ভালো নয়, পাকা শয়তান বলে আমি শুনেছি। তারাপদ আর কোনো কথা বলল না। সপ্তম পরিচ্ছেদ। পরের দিন ফকিরের যাওয়া হলো না। আগের দিন রাত্রে সিঁড়ি দিয়ে নামার সময় পা হড়কে পড়ে গোড়ালি মচকে ফেলেছেন। বাঁ পায়ের গোড়ালি গোদের মতন ফুলে গিয়েছে, ব্যথা প্রচণ্ড। বসার ঘরে বসে গুলাব লোশন লাগাচ্ছেন। ফকির যেতে পারলেন না, কিন্তু তিনি নকুলকে সঙ্গে দিলেন। বললেন, গাড়ি নিয়ে যাও, নকুলও সঙ্গে যাক। জিপের রাস্তা সরাসরি নয়, খানিকটা ঘোড়া পথে যেতে হয়। রাস্তাও পাকা নয়, কোথাও মাটি আর নুড়ি ছড়ানো রাস্তা, কোথাও ঘেঁস ছড়ানো, কোথাও বা একেবারে মেঠো পথ। সঙ্গে লোচনও ছিল। যেতে যেতে সাধারণ কিছু কথার পর কিকিরা লোচনকে বললেন,
সেই শশীপদর খবর পেলে লোচন? আজ্ঞা না, দামড়া গায়েও লাই। লোচন বলল, নেই তো গেল কোথায়? ওর বাড়ি দামড়া গাঁয়ে। লোচন বলল, ও মস্ত খ্যাপা বাবু, আজ হেতায় কাল হোতায়, কোথায় যে থাকে খ্যাপা কেউ বলতে লারে। তবে গাঁয়ের লোকে বলল বটে, খেপা গাঁয়ে ঘোরাফেরা করছিল। নকুল গাড়ি চালাতে চালাতে বলল, শশীপদ বড় একটা ওঝা বটে বাবু, চিতি সাপেরও বিষ নামায়। কিকিরা আগ্রহ দেখিয়ে বললেন, তাই নাকি? শশী তো গুণী লোক হে, শুনি কিছু বলো বটে ওর কথা। তারাপদ মুচকি হাসল কিকিরার কথা শুনেই। লোচন শশীপদর বৃত্তান্ত বলতে লাগল। মাঝে মাঝে নকুলও বলছিল দু চার কথা। শশীপদ দামরা গ্রামের লোক, বরাবরই খ্যাপাটে ধরনের। একটা কুঁড়ে ঘর আর এক ফালি সবজি বাগানের বেশি ওর কিছু ছিল বলে কেউ জানে না। গানটান গাইতে পারত শশী, গ্রামের যাত্রা দলে গানটান গাইত। শশীর মাসি মারা যাবার পর অনেক দিন ও আর নিজের গ্রামে ছিল না। কোথায় চলে গিয়েছিল কে জানে, আবার ফিরে এলো একেবারে পোষ্টম বৈরাগীর বেশ। ফিরে আসার পর জানা গেল শশী ওঝাগিরি শিখেছে, গাছগাছড়ার ওষুধ দিতে পারত, কাউকে সাপে কামড়ালে বিষ নামাত। শশীপদর হাতে সাপে কামড়ানো লোক অনেক বেঁচে গিয়েছে। যারা মারা গিয়েছে তাদের জন্য শশী অনেক করেছিল, বাঁচাতে পারেনি। সদর হাসপাতালে পাঠিয়েও তো সাপে কামড়ানো রোগী মরে। মোট কথা, শশীপদ খ্যাপা হলেও তার কত গুণ রয়েছে। কিকিরা আর কিছু জিজ্ঞেস করলেন না, শুধু তারাপদকে বললেন, এদিকে সাপের উৎপাত বেশ, বুঝলে তারাপদ? মাঝে মাঝেই সাপের কামড়ে লোক মারা যায়। তারাপদ প্রথমটা ধরতে পারেনি, পরে কিকিরার চোখের দিকে তাকিয়ে ধরতে পারল। কিকিরা বোধ হয় ফকিরের ছোট কাকার ব্যাপারটা ইঙ্গিত করলেন। অবশ্য এই দুয়ের মধ্যে কোনো সম্পর্ক তারাপদ খুঁজে পেল না। ফকিরের ছোট কাকা সাপের কামড়ে মারা গিয়েছেন, আর শশীপদ সাপের ওঝা, এই দুয়ের সম্পর্ক কি? তারাপদ কিছু জিজ্ঞেসও করল না। ঘোড়া সাহেবের কুঠির পেছন দিকে একটা গাছতলায় জিপ রেখে চারজন কুঠির ভাঙা পাঁচিল টপকে ভেতরে ঢুকল। তারাপদ চারদিকে তাকিয়ে দেখল একবার। মাথার ওপর সূর্য দেখা যাচ্ছে না, গাছে আড়াল পড়েছে, রোদও তেমন গায়ে লাগে না বড় বড় গাছপালার জন্যে। পাখির ডাক ছাড়াও কোনো শব্দ নেই, নির্জন নিস্তব্ধ হয়ে পড়েছে কুঠিটা, আলোয় স্পষ্ট। আগেরবার বিকেলের দিকে এসেছিল বলে, কিংবা প্রথম এসেছিল বলেই তারাপদর ভয়ে ভয়ে লেগেছিল। আজ তার লাগছে না। তাছাড়া তারা চারজন রয়েছে, নকুল আর লোচন কি কিছু কম? বাইরে ঘোরাঘুরি না করে কিকেরা প্রথমেই বললেন, লোচন, সোজা ভেতরে ঢুকব। নকুল, তুমি সবার পেছনে থাকবে। তোমার হাতের ওই লোহার রডে শব্দ করো না। নকুল গাড়িতে একটা হাত তিনেক লম্বা লোহার রড সব সময় রেখে দেয়, সেটা হাতে নিয়ে এসেছে। লোচনের হাতে কিছু নেই, তারাপদও খালি হাত। কিকিরার হাতে সেই সরু ছড়ি। আলখাল্লা ধরনের ঢিলে ঢালা জামার পকেটে কি আছে কে জানে। কুঠি বাড়ির সামনের দিকে ঢাকা বারান্দা, বারান্দাটা চাঁদের কলার মতো বাঁকানো। বিশাল বারান্দা, চওড়াও কম নয়, 7-8 ধাপ সিঁড়ি উঠে বারান্দা। মাঝের দরজাটা যেন পাহাড়, খোলার উপায় নেই। পাশাপাশি ঘর অনেক, দরজাও রয়েছে পরপর। একটা দরজার জানলা ভাঙা,
লোচন কিকিরাকে ডাকল। সেই দরজা দিয়ে ভেতরে ঢুকল চারজনেই। ভেতরে পা দিতেই তারাপদ বিশ্রী গন্ধ পেল। কতকালের ধুলোবালি আবর্জনা জমে জমে গন্ধ হয়েছে। বদ্ধ বাতাস, দরজার পাল্লা ভাঙা থাকার দরুন আলো আসছিল মোটামুটি। উল্টো মুখের জানলাও আধ খোলা। তারাপদ পকেট থেকে রুমাল বার করে নাক চাপা দিল। কিকিরা ঘরটা একবার দেখলেন। একেবারে ফাঁকা ঘর। ভেতরের পলেস্তরা ভেঙে পড়েছে। একদিকে কিছু কাঠকুটো জড়ো করা, সাপের খোলস, মরা টিকটিকি ঝুলে, আর মাকড়সার জালের কোনো অভাব নেই। সাপ, ছুঁচো সবই থাকা সম্ভব এই ঘরে। কিকিরা বললেন, লোচন, প্রথমে নিচের ঘরগুলো দেখে নি, পরে দোতলায় উঠব। বাড়িটার সুবিধে এই, পাশাপাশি ঘরের মধ্যে আসা যাওয়া করার জন্য দরজা রয়েছে। দরজার পাল্লাগুলো ভাঙাচোরা, একটা হয়তো আছে, অন্যটা নেই। কোথাও কোথাও একেবারেই নেই। এক ঘর থেকে অন্য ঘরে যেতে অসুবিধা হয় না। ঘরগুলো বড় বড়, বেশ বড়। মাথার ছাদ ধরতে হলে লম্বা সিঁড়ি চাই। লোহার কড়িবর্গা। জানলাগুলো বেশিরভাগই বন্ধ। রোদে জলে কাঠের এমন অবস্থা হয়েছে যে সেই বন্ধ জানলা আর খোলার উপায় নেই। সমস্ত ঘরেই দুর্গন্ধ। আসবাবপত্রের মধ্যে কদাচিৎ কোনো ভাঙাচোরা চেয়ার কিংবা টেবিল চোখে পড়ে। কিকিরা তারাপদকে বললেন, নিচের তলাটা ছিল ঘোড়া সাহেবের অফিস ঘর, এজেন্টস অফিস। তারাপদর মনে হলো অফিস ঘর বলি হয়তো পাশাপাশি ঘরে আসা যাওয়ার ব্যবস্থা। অফিসের অংশটা মোটামুটি দেখে নিয়ে কিকিরা ভেতর দরজা দিয়ে সরু বারান্দায় এসে দাঁড়ালেন। এটা ভেতর দিকের বারান্দা, প্যাসেজ বলা যায়। প্যাসেজের ওদিকে আরও কতকগুলো ঘর। প্যাসেজের গা দিয়ে চওড়া সিঁড়ি উঠে গেছে দোতলায়, কাঠের সিঁড়ি। তারাপদ বুঝতে পারল নিচের তলায় দুটো অংশ। সামনের দিকে অফিস ছিল, পিছনের দিকে কি ছিল? কিকিরা বললেন, চাপরাশি, পিয়ন, বয়, বাবুর্চিরা থাকতো। প্যাসেজে দাঁড়িয়ে কিকিরা বললেন, লোচন, ওপাশে বারান্দায় গিয়ে একবার দেখো তো কোনো দরজা খোলা পাও কি না। লোচন বারান্দার দিকে চলে গেল। তারাপদ বলল, কিরা স্যার, এটা দেখছি একেবারে মানে ভূতের বাড়ি হয়ে গিয়েছে। এখানে ঢুকলে মানুষ এমনিতেই মরে যাবে। বলতে বলতে তারাপদ হাঁচল। বদ্ধ ঘর, ধুলো ময়লার দুর্গন্ধে তার মাথা ধরে উঠছিল। কিকিরা বললেন, তা ঠিক, তবে ভূতের একটু আধটু চিহ্ন দেখতে পেলে ভালো হতো, তাই না? চলো দোতলায় চলো, সেখানে যদি দেখতে পাই। লোচন ফিরে এলো, বলল, দরজা দিয়ে ঢোকার কোনো উপায় নেই, সবই বন্ধ। শুধু বন্ধ নয়, এমনভাবে আটকে আছে যে একটু নাড়ানোও যায় না। তবে ভাঙা জানলা দিয়ে ভেতরে ঢোকা যায়। কিকিরা একটু ভেবে বললেন, আগে দোতলাটা ঘুরে আসি, পরে ওদিকটা দেখব লোচন। নকুল হাতের রডটা কাঁধে তুলে এদিক ওদিক ঘুরছিল। কথাবার্তা বলছিল না, কিন্তু তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে সে খুব সতর্ক। বাইরে গাছপালার শব্দ হলেও কান খাড়া করে শুনেছে। কিকিরা সিঁড়ি দিয়ে উঠতে লাগলেন, পেছনে তারাপদরা। কাঠের সিঁড়ি, শব্দ হচ্ছিল। পুরু হয়ে ধুলো জমে আছে সিঁড়িতে। ধুলো, পাখির পালক, ছেঁড়া ছেঁড়া কাগজ, আরও নানান আবর্জনা। সিঁড়ির ধাপ, কোনোটা নড়বড়ে, কোনোটা আধ ভাঙা। পায়ের দাগ স্পষ্ট করে বোঝার উপায় নেই। কাঠের রং কালচে হয়ে গিয়েছে। ধুলো আর কাঠের রং প্রায় এক। বাইরের আলো থাকায় সিঁড়ি দিয়ে উঠতে কোনো অসুবিধে হলো না। দোতলায় আসতেই বাইরের আলোয় চোখ যেন জুড়িয়ে গেল।
অজস্র গাছপালার মাথায় গায়ে শরতের রোদ মাখানো। কাল বৃষ্টি হয়ে যাওয়ায় ধোয়া মোছা গাছপালা যেন সকালের উজ্জ্বল রোদে আরো সবুজ হয়ে গিয়েছে। বাতাসও রয়েছে এলোমেলো। তারাপদ বেশ কয়েকবার হাঁচার পর রুমালে নাক মুখ মুছে নিয়ে আলোর দিকে তাকালো। নিচের তলার মতন দোতলাতেও টানা বারান্দা। বারান্দার ধার ঘেঁষে মোটা মোটা থাম। কোনো কোনো থাম খসে যাচ্ছে, মেঝে ধুলোয় ভর্তি। গাছের শুকনো পাতা জমে রয়েছে, আরও নানান রকম আবর্জনা। কিকিরা প্রথমে বাঁদিকেই পা বাড়ালেন। নিচের তুলনায় ঘরের সংখ্যা কম লাগছিল চোখে। নিচের তলায় পরপর দরজা ছিল, ওপরে পাশাপাশি দরজা কম। বিশাল বিশাল দরজা জানলা। দরজা বন্ধ, জানলা কোথাও কোথাও খোলা, কাচের শার্সি ভাঙা। সামনের ঘরটারই জানলা খোলা ছিল। জানলা টপকেই ঘরে ঢুকলেন কিকিরা। তারাপদরাও সাবধানে জানলা টপকাল। রোদ বা আলো কোনোটাই ঘরে ঢোকার উপায় নেই, জানলা দিয়ে যেটুকু আলো আসছিল। কিকিরা হাতের টর্চ জানলেন। তারাপদ টর্চের আলোয় ঘরটা অনুমান করার চেষ্টা করল। এত বড় ঘরে টর্চের আলো কিছুই নয়। ঘরের চারটে দেওয়াল যেন চার প্রান্তে। বিরাট একটা ভাঙা টেবিল পড়ে আছে একদিকে, কোনো বড়সড় ছবির ভাঙা ফ্রেম, একটা পা মচকানো আর্ম চেয়ার। কিকিরা টর্চের আলোয় মেঝে দেখালেন। তারাপদর মনে হল দাবার ছকের মতন দেখতে মেঝেটা। পা দিয়ে ধুলো সরালো। কিসের মেঝে? কাঠের? সিমেন্টের। কিকিরা বললেন, লাল আর কালো রং দিয়ে চৌকো ডিজাইন করা। লোচন বলল, মাথার উপর শিকলি ঝুলছে বটে বাবু। কিকিরা টর্চের আলো ফেললেন ছাদের দিকে। একসময় বোধহয় ঝাড়বাতি গোছের কিছু ঝোলাতেন ঘোড়া সাহেব। ঝাড় নেই, কিন্তু গোটা দুয়েক শেকল ঝোলানো রয়েছে। কিকিরা বললেন, সাহেবের বাতি ঝুলত গো, লাও চলো। জানলা টপকেই বাইরে আসতে হলো। পরপর তিনটে ঘর দেখলেন কিকিরা। কোনটা কিসের ঘর ছিল বোঝা দায়। কোনোটা হয়তো খাবার, কোনোটা হয়তো বসার, কোনোটা বা শোবার। বাঁদিকের ঘরগুলো দেখা হয়ে যাবার পর ডান দিকে এগুলেন কিকিরা। ডান দিকের প্রথম ঘরটার জানলার সবই রয়েছে, কাঁচই যা ভাঙা, দরজা খোলা ছিল। দরজা দিয়েই ভেতরে ঢুকলেন কিকিরা। ফাঁকা ঘর, দুপাটি পুরনো দোমরানো জুতো মাত্র পড়ে আছে, বুট জুতো। কিছুই পাওয়া গেল না। কিকিরা যেন হতাশই হলেন। আবার বারান্দায় এসে পা বাড়াতেই তারাপদ হঠাৎ বলল, কিকিরা। কি? পায়ের দিকে তাকান। তারাপদ বলল। মেঝের দিকে তাকালেন কিকিরা। তাকিয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন। হাত দিয়ে ইশারায় লোচন আর নকুলকে দাঁড়াতে বললেন। কিসের দাগ কিকিরা? তারাপদ জিজ্ঞেস করল। মাটিতে বসে কিকিরা ভালো করে নজর করলেন। বললেন, কোনো ভারী জিনিস টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে যেন, ধুলো টুলোয় ঘষ্টানো দাগ। বলে সামনের ঘরের দিকে তাকালেন। দাগটা ঘর পর্যন্ত গিয়েছে। ঘরের দরজা বন্ধ, জানলাও। এতক্ষণে একটি মাত্র জানলা চোখে পড়ল, যা অটুট। কিকিরা উঠে দাঁড়ালেন। দরজাটা খোলা যায় কিনা দেখো তো নকুল। নকুল প্রথমে ধাক্কা মারল, শেষে লোহার রড গলাবার চেষ্টা করল দরজার ফাঁকে। পারল না। জানলাটা অবশ্য শেষ পর্যন্ত খোলা গেল। কিকিরা জানলা টপকে ভেতরে ঢুকলেন। টর্চের আলোয় এই ঘর একেবারে
অন্যরকম দেখালো। ঘরটার অনেকটা পরিষ্কার। একপাশে লোহার স্প্রিং দেওয়া খাট, ছোবড়ার গদি রয়েছে খাটের উপর, যদিও পুরনো গদি। কোণের দিকে মাটির কলসি আর কলাইয়ের মগ রাখা। দু চারটে শুকনো শাল পাতা পড়ে আছে ঘরের পাশে। লণ্ঠনও চোখে পড়ল। শীষ ওঠা কাচ, মাদুর গুটিয়ে রেখেছে কেউ। বাইরের দিকের জানলা বন্ধ ছিল, বড় বড় দুই জানলা, হাত ৮-১০ অন্তর। কিকিরা নকুলকে জানলা দুটো খুলে দিতে বললেন। সাবধানে খুলো হে। লোচন আর নকুল জানলা দুটো খুলে দিল। খুলে দিয়েই লোচন যেন কি বলল। আলো এলো জানলা দিয়ে, ঘর স্পষ্ট হলো। তারাপদ ঘরটা দেখতে লাগলো। বিশাল ঘর, সেই একই রকমের লাল কালোর চৌকো কাটা কাটা সিমেন্টের মেঝে। মাথার ওপর একজোড়া শেকল ঝুলছে। ঘরের এক কোণে একটা বর্ষা দাঁড় করানো। কিকিরা ডান দিকের জানলার কাছে গিয়ে এক মনে কখনো জানলা কখনো বাইরেটা দেখছিলেন। একবার ডান দিকের জানলাটা দেখেন, আবার গিয়ে বাঁ দিকেরটা। জানলার কাঠের ওপর হাত বোলান। বেশ কিছুক্ষণ জানলা দেখার পর তারাপদকে ডাকলেন। কাছে গেল তারাপদ। ডান দিকের জানলাটা দেখালেন কিকিরা। তারাপদ অবাক হয়ে দেখল, পর পর প্রায় গায়ে গায়ে দুটো জানলা, একই মাপ। কিকিরা বাইরের দিকটাও দেখালেন। দেখো, নিচেও দেখো। তারাপদ অবাক হয়ে দেখল, লোহার একটা ঘোরানো সিঁড়ি নিচে নেমে গিয়েছে। সিঁড়িটা বাড়ির বাইরে থেকে দেখার উপায় নেই, কেননা সিঁড়ির বাইরের 3টে দিকই ইটের গাঁথনি দিয়ে গোল করে ঘেরা। সেই গাঁথনির জায়গায় জায়গায় ইট খসে যাওয়ায় আলো ঢুকছে সিঁড়িতে। সুরঙ্গের মতন দেখায় সিঁড়িটা। তারাপদ সরে গিয়ে বাঁ দিকের জানলা দেখল। কিছু বুঝতে পারল না। কিকিরা বললেন, বাঁ দিকের ওই জানলা আর এই ডান দিকের জানলাটায় তফাৎ বুঝতে পারছো? আসলে ডান দিকেরটা ডবল জানলা, 2-2.5 ফুট তফাৎ দুটো জানলার মধ্যে, মাঝখানে ফাঁক। সেই ফাঁক দিয়ে গলে গলেই ওই সিঁড়ি। তুমি লক্ষ্য করে দেখো, সিঁড়িটা ওপরের দিকে একেবারে জানলা পর্যন্ত উঠে আসেনি, খানিকটা নিচুতে শেষ হয়েছে। তার মানে এই সামনের দিকের জানলাটা টপকে ফাঁকের মধ্যে দিয়ে গলে গেলেই সিঁড়িটা ধরতে পারা যাবে। আমি যতটা জানি, এরকম ডবল জানালা একসময় ইউরোপে দেখা যেত যুদ্ধবাজ রাজরাজরাদের প্রাসাদে। কেন জানো? তখন কথায় কথায় কাটাকাটি রক্তারক্তি চলত। কে যেন শত্রু হবে কখন কেউ জানত না। কাজেই ঘরের মধ্যে আচমকা শত্রুর মুখোমুখি হলে বাঁচবার এই একটা পথ খোলা থাকত। ঘোড়া সাহেব কেন এমন জানলা বানিয়েছিলেন জানি না। শখ করে কিংবা আভিজাত্যের জন্য হতে পারে, অন্য কারণও থাকতে পারে। তারাপদ বলল, সাধু বাবা তাহলে এই পথ দিয়েই হাওয়া হয়ে গিয়েছিলেন? কিকিরা মাথা নাড়লেন। অবশ্যই। তাহলে এই ঘরেই সেই কাণ্ড ঘটেছিল? এই ঘরে, বলে কিকিরা নিশ্চিন্তভাবে নিজেই জানলার চারদিক পরীক্ষা করতে লাগলেন।
আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট গল্পকথারআসর.org, GOLPOKOTHARASOR.org।